আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, সেটা হচ্ছে হোম লোন। 60 বছর বয়সে এসে আর কোনো ব্যাংক লোন তো দেবে না, আপনাদেরকে 20 বছর আগে নিয়ে যাবে। এই এভিল এফেক্টটা হচ্ছে লোনের সহজলভ্যতা কিন্তু এতটাই বেড়ে গেছে যে মাউসের একটা ক্লিক করি তাহলে সেটার 20 বছর 25 বছর পরে এস্টিমেটেড ভ্যালু কত দাঁড়াতো। এইভাবে 20-30 বছরের একটা লোন, তাতে প্রেশার কিন্তু অনেক বেশি। এই আজকে এআই এসে মনে হয় আমার চাকরিটা নিয়ে নিল, কিছুদিন সেই শখ আহ্লাদগুলো পূরণ করে নিল। এক্সপেক্টেড ভ্যালু বার করার জন্য একটা ফর্মুলা আছে, খুব সহজ একটা ফর্মুলা। ওই রেপোটা যখন কম বেশি হতে থাকবে, প্রতি 3 মাসে রেপো চেঞ্জ হয়। কি ধরনের রেট, ফিক্সড রেট না ফ্লোটিং রেট, রেপোর সঙ্গে যুক্ত করা হচ্ছে না অন্য কিছুর সঙ্গে যুক্ত করা হচ্ছে। অনেকেই কিন্তু আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিতে ফ্লোটিং রেট মানেটা হচ্ছে যে যখন ওই অ্যানুয়াল গ্রোথ রেটটাই বা কোথায় পাবেন, অ্যাপ্রিসিয়েটেড কস্ট, অপরচুনিটি কস্ট, রেট অফ ইন্টারেস্ট, প্রসেসিং ফিজ, সেটাকে বলা হয় ফয়ার, FOIR। নমস্কার, ফিরে এলাম আজকে আবার ব্যাংকিং সিম্পলিফাইড এর একটি নতুন এপিসোড নিয়ে। গত সপ্তাহে আমাদের যে এপিসোডটা বেরিয়েছিল ডিজিটাল ফ্রডের ওপরে, তো আশা করি আপনারা সবাই দেখেছেন। তো ওই এপিসোডটা বেরোনোর পরে আমার কাছে অনেক ফোন এসছে, অনেক কল এসছে যে বাংলায় তো ব্যাংকিং এন্ড ফিনান্সের উপর এরকম ভাবে খুব একটা সহজভাবে বোঝানো হয় না, তো দেখে খুব ভালো লেগেছে। তো আপনি করবেন তো অবশ্যই করব। আমাদের ব্যাংকিং সিম্পলিফাইড একটা প্রচেষ্টা, যেখানে আমরা কমার্শিয়ালি আমরা ব্যাংকিং ট্রেনিং, ব্যাংকিং কনসালটেন্সি, ব্যাংকিং ওয়ার্কশপ এইগুলো অর্গানাইজ করি। আমি নিজে একজন সিনিয়র ব্যাংকার, আমার নাম সুমন্ত চক্রবর্তী। আমার প্রায় 2 দশক আমি ভারতবর্ষের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক এবং নিউ এজ এক প্রাইভেট সেক্টর ব্যাংকে আমি প্রায় জব করেছি। তো এখন আমরা ব্যাংকিং প্রশিক্ষক এবং ব্যাংকিং উপদেষ্টা হিসেবেই আমরা কাজ করছি। তো সেই ব্যাংকিং সিম্পলিফাইড এর একটা টার্গেট কিন্তু যে ব্যাংকিং এর যে সমস্ত কঠিন কনসেপ্ট সেইগুলোকে অত্যন্ত সহজভাবে সিম্পলিফাইড ওয়েতে আপনাদেরকে বোঝানো। ইটস এ পার্ট অফ মাস অ্যাওয়ারনেস যেটাকে বলা হয়। তাই অবশ্যই আমরা আরো অনেক ভিডিও আমরা করব। আমাদেরকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা আমাকে ফলো করতে চাইলে লিঙ্কডইনে আমার প্রোফাইল রয়েছে, যেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন। তো ফিরে আসি আজকের এপিসোডে। আজকের এপিসোড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, সেটা হচ্ছে হোম লোন, অথবা যেটাকে আমরা বলি বাড়ি কেনা, প্রথমবার বাড়ি কেনা এবং তার জন্য প্রথমবার লোন নেওয়া। তো এটা তো আমাদের সবার জীবনেই, আর এখন আজকের দিনে তো আসছেই। কখনো না কখনো আপনাকে লোনও নিতে হবে, কখনো না কখনো আপনাকে বাড়িও কিনতে হবে। তো আমরা এই এপিসোডটায় চেষ্টা করেছি এরকম কিছু জিনিস হাইলাইট করতে বা কিছু পয়েন্ট আপনাদেরকে বলতে, যেটা আপনাদের মাথায় রাখতে হবে প্রথমবার বাড়ি কেনার সময় বা প্রথমবার হোম লোন নেওয়ার সময়। শুরু করার আগে আপনাদেরকে 20 বছর আগে নিয়ে যাব। ভাবুন তো, যখন আপনারা ছোট ছিলেন বা আমরা সবাই একটু ছোট ছিলাম, আমাদের বাবা কাকারা চাকরি করতেন, আজ থেকে 20-25 বছর আগে ঠিক কি বলতেন তারা বাড়ি তৈরি করা নিয়ে বা হোম লোন নেওয়া নিয়ে? তারা বলতেন যে রিটায়ারমেন্টটা হয়ে যাক, রিটায়ারমেন্টের টাকায় একটা বাড়ি কিনে এবার থিতু হতে হবে। তো রিটায়ারমেন্টের 1-2 বছর আগে থেকেই দেখতাম বাড়িতে বাবা কাকারা একটা জাবদা খাতা নিয়ে বসেছেন এবং সেখানে ক্যালকুলেশন চলছে যে মানে এই প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এই সমস্ত জায়গা থেকে কত টাকা করে পাবেন, তো সেগুলো নিয়ে ওনারা বাড়ি কিনবেন। কারণ 60 বছর বয়সে এসে আর কোনো ব্যাংক লোন তো দেবে না, তো নিজেদের গচ্ছিত টাকাতেই বাড়িটা কিনতে হবে। তো তারপর কিন্তু সময়টা খুব চেঞ্জ হয়ে গেছে, আজকের যুগটার পরিবর্তন হয়েছে। আজকের এই টেক বেসড যুগে লোনের সহজলভ্যতা কিন্তু এতটাই বেড়ে গেছে যে মাউসের একটা ক্লিক করেই আমরা যে কোনো ব্যাংক, যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা কোনো এনবিএফসি থেকে সহজেই আমরা লোন নিতে পারি। লোনের এই ইজি অ্যাভেলেবিলিটি কিন্তু আমাদের চিন্তা ভাবনাকেও অনেকটা পাল্টে দিয়েছে। আজকালকার ছেলেরা মানে আমি বলবো 90s কিডস, যারা মোটামুটি ভাবে 2008-10 সালের পর থেকে নিজেদের সামাজিক কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের চিন্তা ভাবনাটা হলো যে যদি আমরা প্রথমেই একটা হোম লোন নিয়ে বাড়ি তৈরি করে নিতে পারি, এবং আমার এখন 20 বছর 30 বছর চাকরি রয়েছে,
সেই চাকরির সময় আমার স্যালারি থেকে হোম লোনের ইএমআইটা ডিডাক্ট হয়ে যাবে। তো এইভাবে 20-30 বছরের একটা লোন, পুরো আমার স্যালারি জব করতে করতে আমি হোম লোনটাকে কন্টিনিউ করব, এবং যখন রিটায়ারমেন্টের টাইমে আসবো তখন আমার লোনটাও পুরো শোধ হয়ে যাবে এবং বাড়িটাও তখন আমার কাছে লোন ফ্রি অ্যাসেট হিসাবে আমার কাছে থাকবে। তো এই চিন্তা ভাবনাটা কিন্তু সত্যি বৈপ্লবিক চিন্তা ভাবনা, এবং এই চিন্তা ভাবনার মধ্যে কোনো ভুল নেই। ভুলটা আছে অন্য জায়গায়। ভুল ঠিক বলবো না, মানে প্রত্যেকটা জিনিসেরই তো কিছু অ্যাসোসিয়েটেড এভিল এফেক্ট থাকে। সেই এভিল এফেক্টটা হচ্ছে আজকের যুগে আমরা যে ধরনের চাকরি বাকরি করি তাতে প্রেশার কিন্তু অনেক বেশি, তার ফলে তার কম্পিটিশনও বেশি, তার ফলে আমাদেরকে সবসময় একটা দুশ্চিন্তায় থাকতে হয়, এই বুঝি আমার চাকরিটা চলে গেল, এই আজকে এআই এসে মনে হয় আমার চাকরিটা নিয়ে নিল। তখন যদি আমার একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টের কোনো হোম লোন আমার চলতে থাকে, ইএমআই দিতে পারবো কি পারবো না, এই চিন্তা কিন্তু মাথায় তখন ধরে বসে। আপনি যদি এরকম অবস্থা হয় যে 1 মাসের স্যালারি যদি আপনি না পান, তাহলে আপনি আপনার হোম লোনটা চালাতে পারবেন না, আপনি ডিফল্ট করে যাবেন, তাহলে তো রাত্রে আর ঘুমোনোই যাবেন। তো এটাই একটা ঘটনা ঘটছে যে আমাদের বয়সের লোকেরা, 40 বছর 45 বছর বয়সে এসে লোকেরা, তারা হয়তো কর্মক্ষেত্রে বার্নড আউট হয়ে যাচ্ছে, মানে আর জবটা সেরকম ভাবে করতে পারছে না, কিন্তু যেহেতু একটা বড় হোম লোন নেওয়া আছে, কিছু করার থাকছে না। তাই জন্য আজকে পৃথিবীতে এই বিতর্ক আবার তৈরি হয়েছে যে চাকরির প্রথমে কি হোম লোন নেওয়াটা দরকার, নাকি হোম লোন নেওয়ার এই যে কনসেপ্টটা, এটা ফ্লড আইডিয়া। আজকে এই ডিসকাশনের মধ্যে আমরা ঢুকছি না, এটা অনেক বড় ডিসকাশন। এই ডিসকাশনটাকে অন্যরকম ভাবে অন্য কোনোদিন আপনাদের কাছে আমরা আনবো। আজকে আমরা যেটা বলতে চাইছি, স্বাভাবিকভাবে মধ্যবিত্তের কাছে বা উচ্চ মধ্যবিত্তের কাছে এই মুহূর্তে চাকরির শুরুতে বা চাকরি করার কিছুদিন পর হোম লোন নিয়ে একটা বাড়ি কিনে নেওয়াটাই অনগোয়িং ট্রেন্ড। সো ট্রেন্ডের সাথে আমাদের চলতে হবে, এবং 11 মাস ছাড়া ছাড়া বাড়িওয়ালার কাছে গিয়ে নতুন নতুন বাড়ি ভাড়া নেওয়া, রেন্টে থাকা, এটা তো সত্যিই একটা বিপদের বিষয়। ক্যালকুলেশন করতে হবে একটা বাড়ি কেনার আগে। আসুন এক এক করে বলি। 1 নম্বর, চাকরি পেয়েই সাথে সাথে পরের দিন পরের মাসে বাড়ি খুঁজতে বেরোবেন না, একটু দাঁড়িয়ে যান, একটু থিতু হন। প্রত্যেকটা মানুষ তার প্রথম চাকরি, সেটা খুব স্বপ্নের চাকরি হয়। নিজে ইনকাম করতে স্টার্ট করছি, তো নিজে ইনকাম করতে স্টার্ট করার পর মানুষের কিছু শখ আহ্লাদ থাকে, কিছুদিন সেই শখ আহ্লাদ গুলো পূরণ করে নিন, তারপর হোম লোনের কথা ভাববেন। 2 নম্বর, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কাকে বলে? যে ধরুন আপনি যদি হোম লোনটা না নিতেন, মানে যদি আপনি বাড়িটা না কিনতেন, তাহলে আপনি কি করতেন? আপনাকে ভাড়ায় থাকতে হতো, রেন্টে থাকতে হতো। এবার আপনি দেখবেন যে আপনি লোনটা নিয়ে বাড়ির জন্য প্রত্যেক মাসে ইএমআই কত দিচ্ছে। ধরে রাখুন 50,000 টাকা দিচ্ছে। এবার আপনাকে অপরচুনিটি কস্টটা ক্যালকুলেশন করতে হবে। কেমন, কিরকম ক্যালকুলেশন? যে যদি আপনি না কিনতেন তো আপনাকে ভাড়ায় থাকতে হলে 25,000 টাকা আপনার ভাড়া লাগতো, তো 50,000 টাকার বদলে 25,000 টাকা লাগতো, 25,000 টাকা আপনার প্রতি মাসে সেভিংস হতো। তাহলে ওই 25,000 টাকাটা আপনি যদি কোনো একটা রেকারিং ডিপোজিটে রাখেন, বা আপনি যদি কোনো একটা এসআইপি তে রাখেন, বিনিয়োগ করেন, এবং যে বছরের যতগুলো টেনারের জন্য আপনি হোম লোন নিচ্ছেন, 20 বছর 25 বছর যাই হোক, ওই 25,000 টাকা করে যদি আপনার আরডিতে যেত, তাহলে সেটার 20 বছর 25 বছর পরে এস্টিমেটেড ভ্যালু কত দাঁড়াতো, আর আপনি যে বাড়িটা কিনতে যাচ্ছেন সেই বাড়িটার অ্যাপ্রিসিয়েটেড কস্ট ওই অত বছর পরে কত দাঁড়াবে, এইটা আপনাকে হিসেব করতে হবে মোটামুটি ভাবে, অ্যাপ্রক্সিমেটলি। এবার বলবেন অ্যাপ্রিসিয়েটেড কস্টটা কি করে বুঝবো? অ্যাপ্রিসিয়েটেড কস্ট বোঝার উপায় হলো এক্সপেক্টেড ভ্যালু। এক্সপেক্টেড ভ্যালু বার করার জন্য একটা ফর্মুলা আছে, খুব সহজ একটা ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালু অফ দ্যাট প্রপার্টি ইন্টু 1 প্লাস আর ফার্স্ট ব্র্যাকেটে টু দি পাওয়ার n। এখানে আর হলো অ্যানুয়াল গ্রোথ রেট আর n হলো নাম্বার অফ ইয়ার্স। তো এই অ্যানুয়াল গ্রোথ রেটটাই বা কোথায় পাবেন? ন্যাশনাল হাউসিং ইন্ডেক্স অথবা আরবিআই এর সাইটে অনেক সময় শহর বেসিসে তার অ্যাভারেজ অ্যাপ্রিসিয়েশন রেট এইটা দেওয়া হয়। এইটা নিয়ে n = 20 বা 25 ধরে আপনারা কিন্তু এক্সপেক্টেড ভ্যালুটা দেখতে পাবেন, করতে পারবেন, নিজেরা করে নিতে পারবেন। তবে এক্ষেত্রেও কিছু প্রবলেম থাকে, কারণ আপনি হয়তো কলকাতার অ্যাভারেজ 8টা ধরে এক্সপেক্টেড ভ্যালু বার করলেন,
তো কলকাতার সব মহল্লায় আবার আর্টস সেম হয় না, তো ওটা লোকালি ভ্যারি করে। তো ওইটা কি করে বুঝবেন, ওটার জন্য আপনাকে একটু লোকালি এক্সপার্টদের সঙ্গে কথা বলতে হবে, বা সেখানকার লোকালি লোকের সঙ্গে খোঁজ খবর নিতে হবে, বা এখন তো গুগল বা এআই হাতেই রয়েছে, একটু মার্কেট রিসার্চ করে দেখবেন যে কি দাঁড়াচ্ছে। তৃতীয় কোন জিনিসটা, এবিলিটি টু পে, মানে আপনি কতটা ইএমআই অ্যাফোর্ড করতে পারবেন। আপনি কতটা ইএমআই অ্যাফোর্ড করতে পারবেন এটা জানার জন্য বা এটা ক্যালকুলেট করার জন্য ব্যাংকগুলোর কিন্তু একটা স্পেসিফিক ফর্মুলা আছে, সেটাকে বলা হয় FOIR, FOIR, ফিক্সড অব্লিগেশন টু ইনকাম রেশিও। তো এটাই ওরা কি করে আমি খুব সহজভাবে বলছি, যে ধরুন আপনার মাসিক ইনকাম 1 লাখ টাকা, তো ব্যাংক ধরে নেবে যে 1 লাখের 50% মানে 50,000 টাকা পর্যন্ত আপনি ইএমআই নিতে পারবেন, মানে ইএমআই চালাতে পারবেন। এখন দেখুন, এই 50,000 টাকাটা একটা ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক, 50% ফয়ারটা একটা ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক, কিন্তু আজকে ব্যাংক বা এনবিএফসি গুলোকেও এতই তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যে অনেকেই 50,000-কে 50%-কে 60%, 70% পর্যন্ত তারা এক্সেপশন নিয়ে তারা কিন্তু অ্যালাউ করে। এবার আপনি যদি সেই ফাঁদে পড়েন তাহলে কিন্তু মুশকিল হয়ে গেল। মানে কি, আপনি ভাবলেন যে ঠিক আছে, ব্যাংক থেকে যতটা সম্ভব লোন আমি যদি পেতে পারি তাহলে তো আমার ভালো হয়, কারণ আমি তাহলে একটু বড় বাড়ি কিনতে পারবো, একটু বেটার বাড়ি, বেটার মানে প্রপার্টি আমার জন্য আমি অ্যাফোর্ড করতে পারি। ইনিশিয়ালি সেটা করতে গিয়ে আপনার যেটা অবস্থা হবে সেটাকে বলা হয় হ্যান্ড টু মাউথ অবস্থা। মানে আপনি হয়তো 1 লাখ টাকা ইনকাম করেন, 1 তারিখে আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আসে, 2 তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে 60,000 টাকা বেরিয়ে যায়, তো আপনার হাতে কত থাকলো, 40,000 টাকা। এটা 40,000 টাকায় এবার কিন্তু আপনাকে আপনার লাইফস্টাইল মেনটেন করতে হচ্ছে, আপনাকে সারা মাস চালাতে হচ্ছে। মানে একটা উইকেন্ড ট্রিপে যদি আমি ভাবি মন্দারমণি যাব, 50 বার আমাকে ভাবতে হয়। তো এটা করাটা কি ঠিক? আমি 1 লাখ টাকা ইনকাম করব, সারাদিন খেটে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খেটে 1 লাখ টাকা ইনকাম করব, আর তারপর মন্দারমণি যাব একবার মাসে কি 2 মাসে একবার, তার জন্য আমাকে ভাবতে হবে? তাহলে এরকম ভাবে লাইফটা চালিয়ে লাভ। তো আপনাকে কি করতে হবে? সহজ সমাধান। ব্যাংক আপনাকে 50%, 60% যে ফয়ারই আপনাকে দিক না কেন, আপনি একটা হিসেব করুন যে আপনার যা স্যালারি তার 30%-এর বেশি ফয়ার আপনি নিজে অ্যাফোর্ড করবেন না। মানে ধরুন এর সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে 2-3 বছর 4 বছর পরে আপনার স্যালারিও একটু বাড়তে থাকবে। ধরে রাখুন আপনি দেখবেন আপনার যখন 40 বছর বয়স হবে তখন মোটামুটি একটা এক্সপেক্টেড স্যালারি কত হতে পারে, ধরুন 1,30,000 টাকা। তো এই 1,30,000 টাকার 30% মানে 40,000 বা 45,000 টাকার বেশি ইএমআই আপনি দেবেন। এই থাম্ব রুলটা ফলো করুন, দেখবেন এই ধরনের হ্যান্ড টু মাউথ অবস্থা বা কখনোই মনে হয় যে না আর পারছি না, এটা করাটা বোধহয় ভুল হয়ে গেছে, এই ধরনের রিগ্রেট গুলো আপনাদের কখনো আসবে না। আরেকটা কথা যেটা এর পরের ইম্পর্টেন্ট পার্ট, আপনি যখন হোম লোন নেবেন, হোম লোনের টেনারটাকে যতটা সম্ভব কম রাখবেন। আমাদের কি নর্মাল টেন্ডেন্সি থাকে যে আমরা চাই যে একটু বড় টেনারের নিতে, লোনটা নিতে, সো দ্যাট আমাদের ইএমআইটা একটু কম পড়ে। কিন্তু মনে রাখবেন, যত বেশি টেনারের আপনি লোন নিচ্ছেন তত বেশি কিন্তু আপনাকে ইন্টারেস্ট অ্যাকচুয়ালি গুনতে হচ্ছে। আর প্রিপেমেন্ট মানে যখন ইচ্ছা হবে, যখন আপনি ধরুন বোনাসের জন্য একটা লামসাম টাকা পেলেন, কিছু টাকা আপনি সিকিউর করে রাখুন যে এই ধরনের টাকা উপরি যেটা ইনকাম সেটা যখনই হবে বা সাইড ইনকাম সেটা যখন হবে, আপনি এককালীন বাবদ কিছু টাকা আপনার হোম লোন অ্যাকাউন্টে দিয়ে দেবেন। তাতে কি হবে, এই প্রিপেমেন্টটা কিন্তু আপনি যে কোনো সময় করতে পারেন। হোম লোন এটা কিন্তু আরবিআই থেকে ম্যান্ডেটেড, এর জন্য কিন্তু কোনো ফিজ লাগে না। আপনি যে কোনো কিছু যে কোনো প্রিপেমেন্ট যে কোনো সময় করে আপনার হোম লোনের অ্যামাউন্টটাকে কমিয়ে আনতে পারেন। এইটা সবসময় মাথায় রাখবেন, যত দ্রুত সম্ভব লোনটাকে শেষ করা যায় ততই কিন্তু আপনার সুবিধা। এবার যদি লোন নিতেই হয়, যখন আপনি লোন নেওয়া ডিসাইড করে ফেলেছেন, আপনি সমস্ত কিছু অপরচুনিটি কস্ট, এক্সপেক্টেড ভ্যালু সমস্ত কিছু আপনি হিসেব নিকেশ করে দেখেছেন যে না আপনাকে লোনটা নিয়ে বাড়িটা নেওয়াটাই আপনার জন্য বেস্ট, তখন কি করবেন? 3টে জিনিস আপনাকে আরেকটু স্টাডি করতে হবে। সেটা হচ্ছে, এখন কিন্তু লোনের জন্য অনেক মার্কেট প্লেস আছে যেখানে সমস্ত অর্গানাইজেশন লোন অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করে। তো সেখানে 3টে জিনিসের একটু ইয়েটা দেখবেন, মানে কম্পারেটিভ অ্যানালিসিসটা করবেন। কি রেট অফ ইন্টারেস্ট, মানে কোন ব্যাংক কি রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, তার কি ধরনের রেট, ফিক্সড রেট না ফ্লোটিং রেট, ফ্লোটিং রেট হলে কি ধরনের বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে, রেপোর সঙ্গে যুক্ত করা হচ্ছে না অন্য কিছুর সঙ্গে যুক্ত করা হচ্ছে। ফ্লোটিং রেট মানেটা হচ্ছে যে যখন ওই রেপোটা যখন কম বেশি হতে থাকবে, প্রতি 3 মাসে রেপো চেঞ্জ হয়, রেপো রেটটা যখন কম বেশি হতে থাকবে মার্কেটে বা ইন্ডাস্ট্রির ডায়নামিক্স এর উপর, তখন আপনার যে হোম লোনের রেট সেটাও কম বেশি হতে থাকবে। আর 3 নম্বর হচ্ছে প্রসেসিং ফিজ, মানে কোন ব্যাংক বা ইনস্টিটিউশন কি ধরনের প্রসেসিং ফিজ নিচ্ছে। এই 3টের একটু কম্পারেটিভ স্টাডি যে কোনো লোন মার্কেট প্লেস
প্লেস, গুগলে গিয়ে যে কোনো লোন পয়সা বাজার, আমি একটা জাস্ট নাম বললাম, এই ধরনের অনেক আছে। তো এখানে গিয়ে যদি আপনারা সার্চ করেন, নিজেরা রিসার্চ করেন, তাহলেই বুঝতে পারবেন কার থেকে লোন নেওয়া বা কি ধরনের লোন নেওয়া, ফ্লোটিং না ফিক্সড রেটে লোন নেওয়া, কোনটা আপনার জন্য কি করছে, আপনার প্রায়োরিটিসকে ফুলফিল করছে। আর শেষ করার আগে যেমন আমরা একটা টিপস দিই, ঠিক সেরকমই একটা টিপস বলছি। অনেকেই কিন্তু আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিতে বিনিয়োগ করেন, মানে আপনার বাড়িটা তৈরি হচ্ছে, এবং অনেকেই সবাই চান যে ওই যে টাকাটা আমি হোম লোন থেকে নিচ্ছি সেখান থেকে ট্যাক্স ছাড় পাওয়া যায়। একটা জিনিস মাথায় রাখবেন, আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিতে যতক্ষণ ওটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ততক্ষণ কিন্তু আপনি ট্যাক্স ছাড়টা পাবেন না। আপনি ট্যাক্স ছাড়টা তখন পাবেন যখন বাড়িটা আপনাকে হস্তান্তরিত করা হবে, মানে ট্রান্সফার, হ্যান্ডওভার হয়ে যাবে। তো ওই সময়ে যে আপনি এই যে আন্ডার কনস্ট্রাকশন টাইমে আপনি যত ইন্টারেস্ট দিয়েছেন তার প্রপার নথিপত্র, ডকুমেন্টস কিন্তু আপনার কাছে রাখবেন। এই পুরো টাকাটা থেকে আপনি কর ছাড় পাবেন আপনার হ্যান্ডওভার হওয়ার পর। এবং এটা হচ্ছে পুরনো আমাদের যে আগের ইনকাম ট্যাক্স স্ল্যাব ছিল, সেই স্ল্যাব অনুযায়ী আপনি এই কর ছাড়টা পাবেন। তো সেই সমস্ত ডকুমেন্ট, সেই সমস্ত নথিপত্র যেন ঠিকভাবে গুছিয়ে রাখবেন, এবং হ্যান্ডওভার নেওয়ার পর তার থেকে ট্যাক্স ছাড় নিতে কিন্তু আপনি ভুলবেন। ভালো লাগলো? এতটাই আমাদের মনে হলো যে হোম লোন বা এইগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমাদের যদি এই চ্যানেলের প্রোগ্রামস বা এপিসোড আপনার যদি ভালো লাগে, আপনি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো টপিকের উপর আমাদের কাছ থেকে এরকম ধরনের সিম্পলিফাইড ইনফরমেশন চান, তাহলে নিচের কমেন্টসে আপনারা লিখবেন। আমরা অবশ্যই চেষ্টা করব যদি আমাদের ডোমেনের মধ্যে হয়। ধন্যবাদ, নমস্কার।